আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে কিন্তু সৃষ্টি করেননি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এমন একজন ব্যক্তি যার জন্য সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহর দুস্থ সকল নবীদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তার জন্য আমরা প্রত্যেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাক যেন সেই প্রিয় নবীর রওজা মোবারক আমাদের জিয়ারত করার তৌফিক দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা ফরিয়াদ জানাই যে আল্লাহ যেন আমার প্রিয় নবীর রওজা মোবারক চুম্বন করতে পারি। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদন। আমার প্রাণপ্রিয় ৪৭,০০০ গ্রাম পুলিশ নাম্বারে কোনো অবস্থা নাই। মায়ের ফোন দিলেন পাঞ্জাবি ওটা একটু সরে যাবি মার কাছে প্রিয় বন্ধুগণ, একটু লাইভে থাকবেন। আমার মা ফোন দিচ্ছে, আমি মার সাথে একটু কথা বলবো। এখন পর্যন্ত কথা বলতে পারিনি, আপনাদের ফোনেই ব্যস্ত। আপনাদের ফোনে কথা বলতে বলতে, আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে আমার কথা হয়নি। আমি একটু চেষ্টা করবো মার সাথে কথা বলে আপনাদের সাথে কথা বলার জন্য। টাকা রিচার্জ করলাম 1 ভাই, গলায় আর জোর নাই, কষ্ট করে জুড়ে বলতে বলতেছেন গলায়। হ্যালো আব্বা, বাচ্চা না বড় এমনি যে মায় ফোন দিবেন, আমি লাইভে আছি তো ওই মোবাইলে, তাই এই যে আরেক মোবাইল দিয়ে ফোন দিলেন। মাইকো, ওই মাইকো মায় ফোন দিবেন যে ওই মোবাইলটা আমি লাইভে আছি, রিসিভ করার দিচ্ছি না, তাই আরেক ফোন দিয়ে ফোন দিলাম। ওই এই যে মায়ের কই আমি পরে ফোন দিব নি, কই যে পরে ফোন দিব নি। আর যে কাজ আইছিলাম এক কাজ হয়েছে। আচ্ছা।
আমার ফেসবুকে থাকা সকল গ্রাম পুলিশ বন্ধুগণ, আমার ফেসবুক আইডিতে থাকা সকল ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার, সেই সাথে এই দেশের 18 কোটি মানুষ যারা আছেন, ছাত্র সমাজ, বুদ্ধিজীবী, সকলের প্রতি রইল, যারা মুসলমান আছেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদের জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকেন, এই দোয়া সর্বক্ষণ থাকে। এবং 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তারা যেন ভালো থাকেন, সেই চিন্তাটা আমার মাথায় সব সময় কাজ করে। সব সময় এই চিন্তাটাই মাথায় থাকে যে আমাদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা যারা আছি, কিভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায়, কার কাছে গেলে মুক্তি মিলে, কিভাবে আমরা বেঁচে থাকার প্রাণের দাবিটা সেটা আদায় করতে পারি, আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আমি পূর্বের লাইভেও বলেছি, আমি আগেও কিন্তু আপনাদের বলেছি যে আমার মাথায় সর্বক্ষণ কাজ করে আপনাদের নিয়ে এই অবহেলিত মানুষগুলোকে অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে নিজের অধিকার আদায় করা যায়, এই নিয়েই আমার সমস্ত চিন্তা চেতনা সব সময় থাকে। আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ বলেছেন যদি চেষ্টা থাকে, বান্দা যদি চেষ্টা করে তাহলে সে সফল হয়, আর চেষ্টা না করলে সফলতা আল্লাহ দেয় না। হাদিসের ভাষায় বলতে গেলে, কোরআনের ভাষায় বলতে গেলে আল্লাহ পাক বলেছেন যে তার নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করেন, আল্লাহ তার ভাগ্য কখনোই পরিবর্তন করে দেয় না। আর যে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে, যদি তার একটা দোয়ার বন্ধ হয়ে যায়, আল্লাহ তার 10টা দোয়ার, রহমতের দোয়ার তার জন্য খুলে দেয়। আজকে সেটার প্রমাণ কিন্তু হয়ে গেল। আল্লাহর অশেষ রহমতে আজকে ইয়াং জেনারেশনদের বিজয় হলো। আমার কোনো অবদান এইখানে নাই। সমস্ত অবদান 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের, সমস্ত অবদান এই দেশের ছাত্র সমাজের, যারা ছাত্র আছে, আমি এই ছাত্র সমাজকে আবারও স্যালুট দিচ্ছি, ছাত্র সমাজের, কারণ তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আমি আজকের লাইভে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা ঢাকাতে আমাদের এই সফলতা আনার জন্য রাজপথে নেমেছিলাম। রাজপথে নামার পরে যে জন দুর্ভোগের একটু সৃষ্টি হয়েছিল, রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। না, আমি একটু ওই বোতলটার মধ্যে পানি। আমি সাময়িক রাস্তা চলাচলে বিঘ্ন ঘটার জন্য যারা সেদিন ঢাকাতে ছিলেন, যারা রাস্তায় কষ্ট করতে হচ্ছে প্রচণ্ড গরমে গাড়িতে বসে, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি যে আমার কারণে আপনারা একটু কষ্ট পেয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ভিপি নূর ভাইকে এবং নূর ভাইয়ের সমস্ত প্যানেলকে। ভিপি নূর ভাই আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে তার জন্য, এবং সামনেও পরামর্শ দেবে। এবং আমাদেরকে শুধু পরামর্শ না, আমাদেরকে সামনে ভাগ্য পরিবর্তনের যে কাজগুলো আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত 100% কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আমি ছাত্র সমাজের সহযোগিতা চাচ্ছি এবং ভিপি নূর ভাইয়ের সহযোগিতা চাচ্ছি। আর আশা করি হয়ে যাবে। সবচেয়ে সবচেয়ে বড় ধন্যবাদ যাকে দেওয়া উচিত তিনি আর কেউ না, আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার, এটা একটা ভাগ্যের ব্যাপার। একবার জয় হয়েছিল, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয়েছিল 2008 সালে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়, তখন প্রথম প্রজ্ঞাপন কিন্তু প্রজ্ঞাপনপত্র প্রকাশ হয়েছিল, জারি হয়েছিল 2008 সালে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয় বেতন স্কেল দেওয়ার জন্য। আবারও সেই
দীর্ঘ 2008 সালের পরে আজকে 24 সাল, 16 বছর, দীর্ঘ 16 বছর আমরা একটা কি বলবো, মানে বলতে গেলে ভাষা নেই। স্বাধীনতার যে সুফল তা প্রত্যেকটা মানুষ ভোগ করার কথা ছিল, কিন্তু স্বাধীনতার সুফল গ্রাম পুলিশ বাদে অন্যরা ভোগ করেছে, শুধু গ্রাম পুলিশের কপালে ছিল না। চরম বৈষম্য, চরম বৈষম্য, চরম বৈষম্যের শিকার ছিল গ্রাম পুলিশ। বিগত সরকার আগামীকালকে সমকাল পত্রিকা কিনলে সমকাল পত্রিকায় সব পাবেন, বিস্তারিত সব আগামীকালকের সমকাল পত্রিকায় পাবেন। যারা এই মুহূর্তে আমার লাইভটিতে অংশগ্রহণ করেছেন, যুক্ত হয়েছেন, আমি প্রত্যেককে অনুরোধ জানাবো আমার লাইভটি আপনারা দয়া করে শেয়ার করবেন। লাইভটি দয়া করে শেয়ার করবেন আপনার একজন বন্ধু হিসেবে। আর যদি আপনারা ভালোবাসেন আমাকে, যে আপনাদের ভালোবাসা আমি পেয়ে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করবেন, সকলে যেন দেখতে পারে, সকলেই যেন জানতে পারে। আর আপনাদের মূল্যবান মতামত, আপনাদের ভালোবাসা, সেটা কমেন্ট বক্সে অবশ্যই পাবো, কমেন্টের মাধ্যমে পাবো। আমি হয়তোবা সকলের কমেন্টের রিপ্লাই দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব লাইভে যুক্ত থেকে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। যাই হোক, সর্বোপরি যার কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের প্রিয় সকলের ব্যক্তিত্ব ছাত্র সমাজ, তাকেই এই বাংলার দায়িত্ব দিয়েছে, যিনি শুধু বাংলাদেশে না, সমস্ত বিশ্বর দরবারে তিনি, বিশ্বের যে কোনো রাষ্ট্রেই তিনি বসবাস করবেন, সেই রাষ্ট্র তাকে সম্মানের সাথে তাকে সেই দেশে নাগরিকত্ব দিয়ে রাখবে। সেই ব্যক্তিত্ব হলেন আমাদের আর কেউ না, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস স্যার। তো আজকে তার হাতে এই দেশ গিয়েছে বলেই আমরা কিন্তু আন্দোলন করতে পেরেছি, আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে পেরেছি। আমাদের কোনো প্রকার বাধা দেওয়া হয়নি, কোনো প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে কোনো প্রকার বিন্দু প্রকার বাধা দেয়নি। এটাকেই বলে স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্র কাকে বলে? স্বাধীন রাষ্ট্র তাকেই বলে যে একজন নাগরিক তার অধিকার আদায়ের জন্য সে রাজপথে আন্দোলন করতেই পারে, করাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না, সে করতে পারে। আন্দোলন করলেই, ন্যায় কথা বললেই, ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করলেই তাকে গুলি করা হবে, তাকে গ্রেপ্তার করা হবে, তাকে মেরে ফেলা হবে। এটা এটাকে কিন্তু এই কি বলে, স্বাধীন দেশ বলে না, তাকে বলা হয় রাজতন্ত্র, তাকে বলা হয় স্বৈরাচারী। আমরা আশা করব আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে আশা করব তিনি তিনি যে বৈষম্যটা আমাদের স্যার 47,000 গ্রাম পুলিশের বৈষম্য অবশ্যই অবশ্যই দূর করবে। আমাদের আজকে আমরা 9 দিনের 8 দিনের 14 তারিখ থেকে শুরু করছি না আমরা, আজকে 20 তারিখ, 6 দিনের, সব মিলিয়ে আজকে 7 দিন আর কি। 7 দিন আমরা ঢাকাতে অবস্থান করেছি। আমাদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনোরূপ বাধা সৃষ্টি করেননি। আমরা আমাদের পরে আমরা আমাদের মতো আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে ছিলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, যারা আমার সাথে, আমি কিন্তু এখানে কিচ্ছু না, যারা আমার সাথে আমাকে উৎসাহ দিয়েছে। সমকাল পত্রিকা, এটা আপনারা কালকে কিনবেন। সমকাল কিনলে সমকালে কিন্তু ডিটেলস সমস্ত খবর আপনারা সমকালে পেয়ে যাবেন। ভাই আসলে আমি গর্বিত, যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তির লাইভে 1K 1.1K 1100 ব্যক্তি লাইভে যুক্ত আছেন। আমি প্রত্যেককেই আমার সালাম রইল। আপনাদের ভালোবাসার উপযুক্ত যদি আমি হয়ে থাকি, আপনাদের ভালোবাসা
কামনা করছি আপনাদের কাছ থেকে। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, আমি নাইমকেও কথা বলার জন্য সুযোগ দেব। নাইম 5 মিনিট কথা বলার পরে আমি আপনাদের যে বিষয়গুলো ক্লিয়ার করব, যে কি দাবি দেওয়া আমরা পেশ করলাম এবং সেই দাবি দেওয়াগুলো কি আশ্বাস আমাদের দিলেন এবং তা কতদিনে পূরণ হবে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানাবো, বোঝাবো। আপনারা ততক্ষণ পর্যন্ত সকলেই লাইভে যুক্ত থাকবেন। আমার যে সকল বন্ধুরা এখন রাস্তায় আছেন, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি আমার প্রত্যেকটা ভাই, আমার প্রত্যেকটা সহকর্মীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে বাড়িতে পৌঁছার তৌফিক দান করে। ধন্যবাদ। আমি আবারও ফিরে আসব। আমি নাঈমকে কিছু মূল্যবান সাংগঠনিক কথা বলার জন্য অনুরোধ জানাবো এই মুহূর্তে। নাঈম কথা বলবে। নাঈম কিন্তু বরাবরই আমার সাথে, কেউ ফোন দিবেন না, দয়া করে এই মুহূর্তে আপনারা কেউ ফোন দিবেন না, অনুরোধ রইল। আমার লাইভে আছি, আমি লাইভে থাকা অবস্থায় কেউ আমাকে ফোন দেবেন না ভাই। এমন কোনো কমেন্ট করবেন না। অনেক কষ্ট করেছে, আমার একটি ভাই লিখেছেন নজরুল ইসলাম গেজেট প্রকাশ কখন করবে। ভাই এমন কোনো কমেন্ট করবেন না, কারণ এতটাই কষ্ট করেছি, আজকে কথা বলার জায়গাতেও কিন্তু আমরা নাই। তারপরেও আপনাদেরকে অবগত করতেছি, আর আপনারা অযৌক্তিক কোনো কমেন্ট করবেন না। নজরুল ইসলাম ভাই, আপনি কি ঢাকা এসেছিলেন? তাহলে আপনার ভাই চুপ করে ঘরে বসে থাকেন। কাজটা যেহেতু ইয়াং জেনারেশন করতেছে, কষ্ট তারা করছে, তারা গেজেটও প্রকাশ, তারা এই নাম্বার এই ব্যক্তির কাজটা দিয়ে তারপরে বারবার শুনছে। আমি কথা বলে আপনি বলি। কথা বলে 01984 48 48 74 62। আসসালামু আলাইকুম। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের আমার সালাম এবং হিন্দু ভাইদের আদাব। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আজকের যে বিজয় হয়েছে এটা শুধু আমাদের বিজয় না, এটা যে 47,000 গ্রাম পুলিশের, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছেন, যারা এখানে ছিলেন, দেখছেন, বুঝছেন, তারাই হচ্ছে বুঝতে পারবেন। ঠিক আছে ভাই, মুফাজ্জল বিপক্ষে না, বিপক্ষে এখন অনেকেই দাঁড়াবে। আমরা যে কাজটা করছি এটার এইটার যে এটা নস্যাৎ করার জন্য অনেক চক্র লেগে যাবে, অনেক কিছু ঝামেলা আছে। সবকিছুই করে সবকিছুই করে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। এবং এই যে আমাদের যে আজকে যে দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হয়েছে, এটা অচিরেই বাস্তবায়ন হবে। আপনাদের লাল মিয়ার প্রতি বিশ্বাস রাখতে হবে। আর তার প্রতি যদি বিশ্বাস না রাখেন তাহলে হবে না। কারণ এইখানে আজকে যে 2 থেকে 3 হাজার লোক হয়েছিল, সবাই কিন্তু লাল মিয়ার মুখের দিক তাকাইয়ে আসছিল এবং লাল মিয়ার কথা শুনেই কিন্তু এখান থেকে সবাই চলে গেছে। অতএব যেটা বলছে ওইটা মানতে হবে ভাই আপনাদের। তার থেকে বড় কথা যে হচ্ছে সমকাল পত্রিকা, তারপরে বার্তা টোয়েন্টি, ওই রকম অনেকে নিউজ করবে, হয়তো টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় পাওয়া যায়নি। আপনারা যারা এই মন্ত্রণালয়ের সামনে আসছিলেন তারা হয়তো দেখছেন যে অনেকেই মন্ত্রণালয়ের সামনে আন্দোলন চলছে, আজকে আন্দোলন চলমান আছে। ছাত্ররা গেট টপকে ভিতরে ঢুকে গেছে আন্দোলন করতে করতে। টিভি চ্যানেলের ভিতরে কিভাবে সাক্ষাৎকার নিবে আর কিভাবে সাক্ষাৎকার দিবে? আর টিভি চ্যানেল তো আপনার মুখ দিয়ে বললে পরে আমরা ফোন দিলাম যে আমাদের এটা হয়ে গেছে, আপনারা এসে সাক্ষাৎকার নেন, এটা তো কোনো না ভাই। টিভি চ্যানেল তো পাওয়া অত সহজ না, এটা ঢাকা। ঠিক আছে, এজন্য আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ধৈর্য আর হওয়ার দরকার নাই। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে যে আমাদের যে লাল মেয়েদের প্রতিনিধি, সে আমাদের যা ব্যবস্থা করছে, যে আমাদের আমাদের রাস্তার কথা বল, আমাদের যে দাবি দাওয়াগুলো স্থানীয় কমান্ডার থেকে মেনে নেওয়া হয়েছে, এইটা ভাই সিটি ছাড়া ঢাকা ছাড়া উচিত হয় না। আপনি কই ছিলেন? আপনি তো ঢাকায় মনে হয় না আপনি ছিলেন না। ঠিক আছে, আপনি ঢাকা যদি থাকতেন তাহলে সিটি ছাড়া দেওয়ার, এটা তো আর মনে করেন যে মামার বাড়ির মোয়া না, যে আপনি চাইলেন যে আমি আজকে কালকে সিটি বানাই দিবে। এটা সময় দিতে হবে, তাদের একটু সময় দিতে হবে। এখানে মেলা টাকা পয়সা, মেলা জিনিসের ব্যাপার আছে, সেগুলো আপনাদের বুঝতে হবে। আপনারা যদি না বুঝে আন্দাজে বলেন যে আজকেই যাও আজকে যাও, ওইটা কিন্তু সম্ভব না। এই জন্য বলতেছি, কেউ বাজে বা বিদ্রূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন। যারা এখানে ছিল তারা দেখে গেছে প্লাস বুঝে গেছে,
আর পত্র পত্রিকায় আপনার তো মিথ্যে কথা বা অন্য অন্য লেখার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তাই আমরা চাই যে এইসব উল্টাপাল্টা বিদ্রূপ মন্তব্য থেকে আমরা আসলে পরিত্রাণ করি, কারণ গ্রাম পুলিশের যারা আছেন এরা কখনোই হবে না। ভাই টিভি চ্যানেল দেখাবে কেমনে? আপনি কি ঢাকা আসছিলেন? আপনি যদি ঢাকা এসে থাকেন, ঢাকা এসে থাকেন মন্ত্রণালয়ের সামনে আজকের যে কি অবস্থা, যে আন্দোলন, আপনারা যদি দেখতেন তাহলে এই কথা আর দ্বিতীয়বার বলতেন না। বাড়ি বসে ওই 100 টাকার এমবি ভরে ফেসবুকে শুধু কমেন্ট করা যায়, ঠিক আছে? কমেন্ট করা যায়, টিভি চ্যানেলে দেখলাম না, প্রজ্ঞাপন পাইলাম না, এত সহজ না। এই একটা বাদ দাও। যে কথা বলো ওর কমেন্টের উত্তর দেওয়ার নাই, দরকার নাই, ওরা আমার আইডি থেকে ব্লক মারো। আর যারা যারা হচ্ছে কেন টিভি চ্যানেলে দেখতে পান না এসব কমেন্ট করছেন, তাদের তো বললাম ভাই কালকে সকালে সমকাল পত্রিকা কিনেন। আর যদি সমকাল পত্রিকা না কিনতে পারেন, 10 টাকাতে পত্রিকা না কিনতে পারেন, দরকার নেই, আপনার লাইফ থেকে চলে যান, সমস্যা নেই। যারা ইয়ং জেনারেশন আছে এখানে আসছিল, তারা জানে যে লাল মিয়া কি করছে, ঠিক আছে? আর এটা অচিরেই বাস্তবায়ন হবে, আপনাদের তারপরে বিশ্বাস রাখতে হবে। কমেন্ট দেখুন না, তোমার কথা হ্যাঁ ভাই, যারা যারা এখানে হচ্ছে এখানে যে এক ভাই বলছে যে ভাই আমরা ছিলাম এখানে, আমরা জানি কি হয়েছে এইসব। আর মেন কথা হচ্ছে এত কথা বলার সময় নাই, রাত হয়ে গেছে অনেক। আপনারা, আমরা যেটা বলি যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সকলকে আমি একটা কথা বলি, যারা এই আন্দোলনে শরিক হয়েছিলেন তাদের সবাইকে আমরা এখন আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা আসতে পারেননি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই আন্দোলনের যে ফসল, সেটাকে যদি নস্যাৎ করার চেষ্টা কেউ করে, তার ফল কিন্তু ভালো হবে না। তার ফল 47,000 গ্রাম পুলিশ কিন্তু, তার ফল 47,000 গ্রাম পুলিশ আপনাদের কাছ থেকে নিবে। তাই বলছি, যারা এখনো এইসব নিয়ে নস্যাৎ করার চিন্তায় আছেন তারা সাবধান হয়ে যান। কারণ দেখতেন লাল মিয়ার এক ডেকে 5 থেকে 10 হাজার লোক ঢাকা আসছে। আপনাদের কিন্তু আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এইসব নিয়ে কোনো কথার দরকার নেই। ওই যে আপনিও তো পাবেন ভাই, আপনার শুধু শুধু লাল মিয়ার নামে উল্টাপাল্টা বলে বা উল্টাপাল্টা পোস্ট কমেন্ট করে এসব নিয়ে লাভ নেই। আমি একজনকে দেখালাম যে সেই করে ফেসবুকে লাইভ, একজন ফোন দিতে আমাদের আমাদের ভিতর থেকে একজন, সে বলতেছে যে আমি হচ্ছে প্রধান বিচারপতির কাছে আমি স্মারকলিপি দিচ্ছি, সেই অনুযায়ী আজকে জাতীয়করণের 9 সালের গেজেট দিচ্ছে। মানে সেই সব করছে, আর লোক কোনো কিছু করে নাই। নাম করে দেবে। উজ্জ্বল খান, উজ্জ্বল খানরে আমাদের এক ভাই ফোন দিছে। উজ্জ্বল খান তারে বলতেছে যে ভাই আমি প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিছি, সেই স্মারকলিপি অনুযায়ী আপনারা যা পাইছেন এই অবদান ফুল, আমার লাল মিয়ার কোনো অবদান নেই। এদের জুতা পিটা করা উচিত, এদের জুতা পিটা করা উচিত। কারণ এরা হচ্ছে যে করবে একজন, কাজ করবে লাল মিয়া, সবাই দেখতে আসে, টিভি নিউজ সব কিছু দেখছে, ঠিক আছে? আর উজ্জ্বল খান বলবে যে এইগুলো অবদান হচ্ছে আমার, আমি স্মারকলিপি দিচ্ছি সেই অনুযায়ী হয়ে গেছে। এরা জুতা পিটা করা উচিত, যারা এই যে এই সমস্ত কাজগুলো এখন ঘটাচ্ছে। আমি আর বেশি কথা বলবো না ভাই। হ্যাঁ, আপনারা যারা জেলার গ্রাম পুলিশ আছে, যারা থানা জেলায় গ্রাম পুলিশ আছেন, তারা এই যে কর্মচারী ইউনিয়ন বা উজ্জ্বল খান যারা আছে আপনার, যারা এই আন্দোলনের বিপক্ষে ছিল বা আপনাদের হচ্ছে গেন যারা এই আন্দোলনে আসতে দেয় নাই বা বাধা সৃষ্টি করছে, তাদের বিচার আপনারাই এখন করবেন, আপনারাই করবেন। এই বিচার কেউ করবে না, এই বিচার 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সবাই করবে। কারণ এতদিন আন্দোলন আসতে চাইছেন, আপনাদের আন্দোলন আসতে দেয় নাই, আন্দোলন আসতে দেয় নাই, বাসায় আটকায় রাখছে। এসব বিষয়গুলো আপনাদের এখন নিজের, আজে বাজে মন্তব্য করার দরকার নেই ভাই, আজে বাজে মন্তব্য করার কথা বলছি না আমি। আমি বলছি এইটাই, কেন্দ্রীয় কমিটি এখন আর নাই ভাই, কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত অলরেডি ঘোষণা হয়ে গেছে। এই বিষয় নিয়ে লাল মিয়া বলছে, আমি কোনো কথা বলতেছি না। কেন্দ্রীয় কমিটি যে কি হয়েছে এটা লাল মিয়ার সাথে ভালো কথা হয়েছে, সে পুরোপুরি বিষয় আপনাদের খুলে বলতেছে। কিন্তু একটা কথা, স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। আমরা যে বিজয়টা আজকে অর্জন করছি, এইটা যেন কেউ নস্যাৎ করতে না পারে, সেই বিষয়ে কিন্তু 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সবাইকে আপনাদের সতর্ক থাকতে হবে। এটাই হলো আমার শেষ কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, কারণ
সকলে ক্লান্ত, যারা বাড়ি ফিরে যাচ্ছে সকলে ক্লান্ত। হ্যাঁ, 10 মিনিট লাইভ করবো। আহ, এই মুহূর্তে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। নাইম কিন্তু অলরেডি বলে গেছে, স্বাধীনতা অর্জন করা খুব সহজ, তা রক্ষা করা খুব কঠিন। আজকে আমরা যেই যেই দাবি করেছিলাম এবং যেই যে দাবিগুলো আহ, সরাসরি স্যাররা কিন্তু বলেছে যে এগুলো পূরণ করবে, আমি সেই দাবির কপিগুলো একটু দেখানোর চেষ্টা করছি। দাবিগুলো দেখেন যে দাবিগুলো কি কি নাই, দাবিগুলো দেখেন। প্রমাণ সহ দেখাচ্ছি, কথাগুলো শুনবেন। আমাদের 1 নম্বর দাবি যেটা ছিল, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে 5 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি সাক্ষাতের অনুমতি দিতে হবে, এটা ছিল 1 নম্বর দাবি। সেটা আমরা উল্টো করে নিয়েছি যে আমরা যদি সচিবালয় থেকেই, আমাদের দপ্তর থেকে এই দাবিগুলো মেনে নেয়, তাহলে আমাদের আর এই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তার মূল্যবান সময় নষ্ট না করলেও চলবে। দেশের এই ক্রান্তি লগ্নে তিনি বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু ব্যস্ত আছেন, তিনি আমাদের সাথে দেখা না করলেও চলবে। দ্বিতীয় যে দাবিটি ছিল, জাতীয় বেতন স্কেল 2009 এর আলোকে বেতন ভাতা নির্ধারণ করতে হবে, বেতন ভাতা নির্ধারণ করতে হবে। তৃতীয় যে দাবিটি ছিল, অন্যান্য বাহিনীর ন্যায় পেনশন, রেশন, ঝুঁকি ভাতা নির্ধারণ করতে হবে। চতুর্থ যে দাবিটি ছিল, পার্বত্য জেলার চতুর্থ দাবিটি খেয়াল করেন, পার্বত্য জেলার 2008 সাল হইতে ইউপি অংশের বকেয়া বেতন, থানা হাজিরা ভাতা পরিশোধের প্রজ্ঞাপন, আমি এদিকে দেখাই, এদিক থেকে দেখি, প্রজ্ঞাপন জারি করতে হবে। বাংলাদেশের যে সকল উপজেলায় ইউপি অংশের বেতন ও যাতায়াত ভাতা বকেয়া আছে, সেই সকল উপজেলার বকেয়া বেতন ভাতা পরিশোধের প্রজ্ঞাপন জারি করতে হবে। 5 নম্বরে, অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে। 6 নম্বরে, পোশাকের রং পরিবর্তন করতে হবে। 7 নম্বরের যে বিষয়টা, স্থানীয় সরকার ব্যতীত অন্য কোনো দপ্তরে দায়িত্ব পালনের ক্ষেত্রে, মানে আমরা তো বাহিনী স্থানীয় সরকারের, কিন্তু আমাদের বিভিন্ন দপ্তরে, যেমন কৃষি দপ্তর, মানে বিভিন্ন দপ্তর, এক বাক্যে বলি যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করতে হয়। আমি অনুরোধ জানিয়েছি, এটা এখানে আছে, দাবির সাথে আছে যে অন্য কোনো দপ্তরে যদি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, আমরা দায়িত্ব পালন করি, সেক্ষেত্রে সেখানেও সম্মানী ভাতা দিতে হবে আমাদেরকে। প্রত্যেকটা দায়িত্বে আলাদা সম্মানী ভাতা দিতে হবে। এই হলো দাবি সমূহ। এখন এই দাবি সমূহের মধ্যে খুব দ্রুত যেগুলো সম্ভব, যে খুব তাড়াতাড়ি এগুলো প্রজ্ঞাপন করবে। স্যার আমাকে কথা দিয়েছে, অত্যন্ত ভালো মনের মানুষ। পার্বত্য জেলার পয়েন্টটা শুনবেন। এই প্রজ্ঞাপনটা আল্লাহর রহমতে হয়তোবা আগামী সপ্তাহে আমি হাতে পেয়ে যাব। আমাকে এখানেও চরম দিতে হবে। আপনারা হয়তো বাড়ি চলে গেছেন, কিন্তু আমি বাড়ি যেতে পারবো না, আমি ঢাকা রয়ে গেছি। আগামীকালকেও আমি মন্ত্রণালয়ে ঢুকবো, ঢুকে আপনাদের এই কাজগুলো, স্বাধীনতা অর্জন করা সম্ভব সহজ, কিন্তু তা রক্ষা করাটা খুব কঠিন। আমি যেই আশা নিয়ে আপনারা ঢাকায় এসেছিলেন যারা, এবং যারা আশা নিয়ে বাড়ি বসে আছেন, তাদের সেই আশাগুলো যেন পূরণ হয়, পূরণ করার জন্য এখানে আরো অনেক শ্রম দিতে হবে। যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনাদের বিশ্বাস আমি অর্জন করতে সক্ষম হয়ে থাকি, তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন, উৎসাহ দিবেন। বিরূপ মন্তব্য কেউ করবেন না। বিরূপ মন্তব্য করলে মন ভেঙে যায় ভাই, যে কষ্টও করতেছি, আবার বিরূপ মন্তব্যও করেন। বিশেষ করে যদি কোনো গ্রাম পুলিশ সদস্য বিরূপ মন্তব্য করেন, সেক্ষেত্রে খুব খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে।
যে এত কষ্ট করতেছি খেয়ে না খেয়ে। আজকে কিন্তু 6টা দিন কষ্ট, আজকে 7ম দিন। এই 7 দিন কষ্ট করা লাগতো না যদি কর্মচারী ইউনিয়নের লোকজন গ্রাম পুলিশকে বাধা না দিত। তারা প্রথম দিন না আসছে, দ্বিতীয় দিন আসতো, তাহলে দ্বিতীয় দিন এটা হয়ে যেত। সর্বোচ্চ গেলে তৃতীয় দিনে এই কাজটা হয়ে যেত, আমরা বাড়ি ফিরে চলে যেতে পারতাম। যদি উজ্জ্বল খান লাইভ করে, আমি যেদিন ঢাকা আসলাম, যদি উজ্জ্বল খান লাইভ করে গ্রাম পুলিশকে নিষেধ না করতো, তাহলে গ্রাম পুলিশ, অগণিত গ্রাম পুলিশ ঢাকা ঢুকতো। সেগুলো রাজবাড়ী জেলার গ্রাম পুলিশ চতুর্থ দিন আর বাধা না মেনে ডাকাতে এসেছিল। তারা আমাকে ক্লিয়ার বলে গেছে, রাজবাড়ী জেলা সদর থানার গ্রাম পুলিশ তারা এসেছিল, ওয়ার্ড নিজের থানার, তারা আমাকে বলে গিয়েছে যে ভাই ও একটা বাটপার, ওর কারণে আমরা আসিনি, ও আমাদের সকলকে নিষেধ করেছে, যে কারণে আমরা আসতে পারিনি। কিন্তু সর্বশেষ আমরা ওর কথা মানিনি। আমরা এখানে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কষ্ট উপলব্ধি করতে পেরে আমরা পর থেকে ঢাকা এসেছি। তারা নিজ মুখ দিয়ে এখানে বলে গেছে। আমি প্রয়োজনে ওর নিজের থানায় যাব, গিয়ে সেগুলো অবশ্যই অবশ্যই প্রমাণ, আমি মিথ্যা কথা বলি না ভাই। যারা এখনো আমাকে বিশ্বাস না করেন, আমার সাথে থাকবেন না, কিন্তু অবিশ্বাস করবেন না। বিশ্বাস না করতে পারলেও অবিশ্বাস করবেন না। তো যাই হোক, যে দাবিটা খুব অচিরেই, অচিরেই যে দাবিটা আপনারা প্রজ্ঞাপন পত্র পাবেন, সেই সমস্যাগুলো খুব দ্রুত। পার্বত্য জেলার 2008 সাল থেকে এই অংশের বেতন পায় না, এবং 2017 সাল থেকে তারা যাতায়াত ভাতা পায় না। তারা এক অংশের বেতন পেয়েই এই দায়িত্ব পালন করতেছে। এটার প্রজ্ঞাপন জারি। আমার আমার একটা ভাই লিখেছেন যে আপনারা যেদিন আসছিলেন সেদিন নাকি উজ্জ্বল খান আসছিল, তাকে নাকি আপনারা বাথরুমে ঢুকিয়ে রেখেছিলেন, আটকে রেখেছিলেন। এটা আমি জানি কিনা, না ভাই এটা আমি জানি না। আমি তো- তখন আমি ব্যস্ত ছিলাম খুব, আপনারা সকলেই জানেন যে আসলে আপনারা ওখানে থাকলেও আমি মুহূর্তে মুহূর্তে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি। সেক্ষেত্রে আমি সেদিনেও কিন্তু ওখানে থাকতে পারিনি, আমি দেখিনি, বিষয়টি আমি দেখতে পাইনি। তো যাই হোক, সেক্ষেত্রে ধন্যবাদ। আপনারা প্রতিবাদ করতে শিখুন, অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে শিখুন। এভাবেই যে কোনো অন্যায়কারীর বিরুদ্ধে যদি প্রতিবাদ করেন, তাহলে বাংলার বুকে কেউ আর অন্যায় করতে কেউ আর সাহস পাবে না। তো যাই হোক, আমি মূল কথায় চলে যাই। আহ, এবং শুধু পার্বত্য জেলার না, পাশাপাশি বাংলাদেশের যে সকল উপজেলার ইউপি অংশের বেতন ও যাতায়াত ভাতা বকেয়া আছে, সেই সকল উপজেলার বকেয়া বেতন ভাতা পরিশোধের প্রজ্ঞাপন জারি করতে হবে। আমি জানি অনেক উপজেলায়, বাংলাদেশের অনেক উপজেলায় আপনারা কোনো কোনো উপজেলায় 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর যাবত এই যাতায়াত না, ইউপি অংশের বেতন পান না, এমন কমপ্লেন আমার কাছে বহু এসেছে। তো তাদের জন্য আমি প্রজ্ঞাপন জারির এইটা চেয়েছি, অপশনটা চেয়েছি, দাবিটা জানিয়েছি। এইটা প্রজ্ঞাপন জারি হয়ে যাবে, এই এই একটা সপ্তাহ সময়ের মধ্যে হয়ে যাবে। আর একটা যেটা, যে অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় আসলে আমি জানি ভাই, আমি জানি। এখন যদি এগুলো বলতে যাই, অনেকের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি সাবধান করে দিচ্ছি, আমার সাথে পূর্বে যারা ছিল তারাও কিন্তু কর্মচারী ইউনিয়নের সাথে আমাকে ফেলে গিয়ে তারা কর্মচারী ইউনিয়নে পদ পেয়েছে, পদ পদবি পেয়েছে, কেউ টেন্ডার কমিটি পেয়েছে। আমি আজকে যদি কথা বলি, অনেক কথা মনের ভিতর ভাই। আমাদের যিনি স্থানীয় সরকার সচিব মহোদয়, তিনি অনেক কথা বলেছেন যে গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের জন্য। কখনোই তো লালমি এসব দাবি নিয়ে কেউ এখানে আসে নাই। তুমি দাবি করেছো, তুমি বলতেছো এই শার্ট বালনা, প্যান্ট বালনা পরা যায় না, তারপরে তোমার এই এই সমস্যা, যাতায়াত ভাতা তোমরা পাও না, এত মাস ধরে কেন পাও না? আমরা তো জানিই না এগুলো। তো তোমরা ইউনিয়ন পরিষদের বেতন পাও না এত বছর যাবৎ, এগুলো তো আমরা কেউ জানি না, আমাদেরকে তোমরা তো অবগত করো নাই। তুমি আজকে এসেছো আন্দোলনের মাধ্যম দিয়ে অবগত করার জন্য। এতদিন তোমাদের যারা কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব দিয়ে এখানে আসতো, তারা তো শুধু এই পোশাক টেন্ডারের বিষয় নিয়ে আমাদের সাথে বসতো। পোশাক টেন্ডারে কার নাম দেব, 2 গ্রুপ ছিল, 2 গ্রুপের পারাপারি করতো তারা পোশাক টেন্ডারের নাম দেওয়ার জন্য। তারা অন্য কোনো দাবি দেওয়ার জন্য আমাদের সাথে তারা বসেনি, পারাপারি করেনি,
এগুলো তারা করেনি। তুমি যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই করতেছো 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে, এই সমস্যা নিয়ে কর্মচারী ইউনিয়ন কখনোই আমাদের সাথে বসেনি। তাহলে তুমি এই তুমি তুমি কিন্তু বাংলাদেশ সরকার দোষ দিতে পারবা না, আমাদের দোষ দিতে পারবা না। হ্যাঁ বলবো ভাই, টেন্ডার কমিটি বাতিল বলতে এই কর্মচারী ইউনিয়ন আজকের থেকে আর কর্মচারী ইউনিয়ন নাই। কর্মচারী ইউনিয়ন নাই, এটা একেবারে নিষিদ্ধ। কর্মচারী ইউনিয়ন নিষিদ্ধ ঘোষণা। আমি লাইভেই বলতেছি, আমি ওইখানে আমার তো খুব জিদ, এটা আপনারা জানেন, আমার খুব রাগ, আমার খুব জিদ। আমি তখন সচিব মহোদয়কে বলেছিলাম তার কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যে ভবনটি আছে তার সামনে একটা ব্যানার আছে, ব্যানারটি এখন স্যার আমরা এখান থেকে যাব গ্রাম পুলিশ, গিয়ে ব্যানারটি নিয়ে সেই ব্যানারটির মধ্যে আগুন ধরিয়ে দেব, কর্মচারী ইউনিয়নকে পুড়িয়ে দিব বাংলার মুখ থেকে। তখন স্যার আমাকে বলে, লাল মিয়া আপনি একজন সাংগঠনিক লোক, আপনি যে সুন্দর এই দেশের ক্রান্তি লগ্নেও গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য ঢাকা এসেছেন। হুম? তারপরে সাধারণ নিষেধ করা হচ্ছে। এই ঢাকা এসেছেন, এগুলো করার দরকার নাই। আপনার আপনি প্রমাণ করতে পেরেছেন, আরো প্রমাণ আমার কাছে চেয়েছে যে আপনাকে আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টার মধ্যে যদি আপনি আমাদের এই রাস্তা ক্লিয়ার করে দিতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিলাম আপনার সাথে আমি আছি। আপনার যে দাবিগুলো আপনি আধা ঘন্টার ভিতরে যদি রাস্তা ক্লিয়ার করতে পারেন যে আপনার কথায় সকল গ্রাম পুলিশ ঢাকা থেকে চলে গেল, তাহলে অবশ্যই অবশ্যই বুঝবো, একজন সচিব বলছে এই কথা, অবশ্যই অবশ্যই বুঝবো যে সত্যিকারের একজন নেতা আপনি। আপনার পিছনে 47,000 গ্রাম পুলিশ আছে, আর যার পিছনে 47,000 গ্রাম পুলিশ আছে তাদের দাবি দেওয়া অবশ্যই পূরণ করব। তার তার যে দাবিগুলো সে উপস্থাপন করেছে সেগুলো পূরণ না করলে আবারও তো 1 মাস 2 মাস পরে স্যার আমাকে বলতেছে, আমি বলতেছি স্যার সারা জীবনে গ্রাম পুলিশ আশ্বাস নিয়ে গেছে, এখন তো স্যার আমাকে বাড়ি পাঠানোর জন্য সচিবালয় ঘেরাও করতেছে গ্রাম পুলিশ। এইটা এইটা বন্ধ করার জন্য আমাকে সান্ত্বনা দিয়ে আমাকে বাড়ি পাঠাচ্ছেন না তো স্যার, যে আমাকে বাড়ি পাঠাইলেই আপনারা মুক্তি পেলেন। বাড়ি গেলাম আর এগুলো এইভাবে পড়ে রইলো। তখন স্যার হাসার বলে, তুই একটা পাগল লাল, তুই একটা পাগল, তবে তুই খুব ভালো একটা ছেলে, তুই খুব ভালো মনের একটা ছেলে, তুই যা বলো সরাসরি বলো। স্যার আমাকে আপনি করে প্রথমে বলেছে, পরে বলতেছে লাল মিয়া তুমি করে বলি তোমাকে, তুমি আমার ছোট ভাইয়ের মতো। বললাম স্যার বলেন। আমি তো ছোট, আপনি বড় অফিসার, আপনি শুধু অফিসার বড় অফিসার না, আপনি মন্ত্রণালয়ের সচিব, তো আপনি আমাকে তুমি করে বলতেই পারেন। তারপরে আপনার সে বয়সেও আমি অনেক ছোট, আপনি বলতেই পারেন। তখন বললো লাল মিয়া তুই অনেক অনেক তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, তুমি গ্রাম পুলিশগুলো নিয়ে বাড়ি চলে যাও। তুমি যদি আমার কথা রাখো, আমি কথা দিলাম এই 47,000 গ্রাম পুলিশের যে যোদ্ধাটা, সত্যিকারের যোদ্ধাটা, তার সকল দাবি আমি এখান থেকে পূরণ করে দেব। পর্যায়ক্রমে আমি এগুলো একটা একটা করে আমি পূরণ করব। নগদ পূরণ করার কথা দিল। আরেকটা কথা বলি, তখন স্যার আমাকে বললো যে লাল মিয়া উচ্ছৃঙ্খল হওয়ার দরকার নাই, কর্মচারী ইউনিয়নের এই কি বলে যে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ব্যানার নামা বা আগুন দিবা দরকার নাই, থাক, এগুলো করার দরকার নাই। আমি তোমাদের ইয়াং জেনারেশনের কমিটিটা তোমরা অচিরেই সাবমিট করো, যত তাড়াতাড়ি সাবমিট করবে সেটা আমি এখানে বহাল করে নেব। এখন তোমরা সচিবালয়ে আসবা, তোমরা তদারকি করবা কোন টেবিলে ফাইল আছে, যখন তোমার দেখা আসা লাগে সচিবালয়ের সামনে এসে আমাকে ফোন দেবা এবং ঢুকবা সচিবালয়ের ভিতরে, তোমাকে আমি ঢোকাবো, কোথায় কোন কাগজটা আছে, কোনটা কোন টেবিলে নিতে হবে, পরে যাতে না থাকে সেই ফাইলটা সেখানে, তুমি এসে দৌড়ে সেই ফাইলটাকে এগিয়ে নেবা। স্যার আমাকে কথা দিয়েছে। আমি তাদের স্যারের কথার পরিপ্রেক্ষিতে বাইরে এসে গ্রাম পুলিশ তো সব মনের ভিতরে আগুন জ্বলে রয়েছে কর্মচারী ইউনিয়নের প্রতি। আমি সকলকেই নিষেধ করি যে থাকগা, যা হবার হয়ে গেছে, আমরা সকলেই ভাই ভাই, তারা আমাদের বড় ভাই, যারা আছে কর্মচারী ইউনিয়নে তারাও আমাদের ভাই, তারা আমাদের বড় ভাই। তাদের বিষয়টা আমরা আপাতত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। কিন্তু আমি পরক্ষণে শুনতে পেলাম যে বিজয় উল্লাসে সকলেই আমাকে, আপনারা দেখেছেন যে কাঁধে নিয়ে নাচতেছিল। এরই মধ্যে কিছু গ্রাম পুলিশ সদস্য যারা আসলে সাহসী সৈনিক, যারা মেনে নিতে পারেনি, তারা নাকি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিতে গিয়েছে, গিয়ে তারা ব্যানার খুলে নিয়ে এসে পড়েছে, যে ব্যানারটি গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির লেখা, সেই লেখা ব্যানারটি তারা নিয়ে এসেছে, এসে আমাকে দেখাচ্ছে যে ভাই ব্যানার খুলে নিয়ে এসে পড়েছি। পরে বললাম তোমাদের আমি নিষেধ করলাম, তোমরা নিষেধ মানলা না। তারা বলতেছে যে ভাই সব নিষেধ আপনার মানবো না, আমাদের মনে অনেক কষ্ট, এদের জন্য আমরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়নের শিকার ছিলাম, এদেরকে আমরা আমরা ছেড়ে দিতে পারবো না ভাই।
তারপরেও আমার তাদের সকলের প্রতি অনুরোধ দিয়ে ঢাকা থেকে বিদায় দিয়েছি যে থাক, কোথাও কোনো কারোর সাথে খারাপ আচরণ করার দরকার নাই। আমরা একতাবদ্ধ হয়ে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি, যে যে কাজগুলো আছে এগুলোর পিছিয়ে লেগে থাকতে হবে, দৌড়ঝাঁপ পারতে হবে, তবেই না আমাদের ভাগ্য পরিবর্তন হবে। এখন আসি, পোশাকের রং পরিবর্তন করতে হবে। আমি নিজেই কিন্তু বিরোধী, যে পোশাকটা সেই ব্রিটিশ আমলের পোশাক, সেই পোশাকই রয়ে গেছে। আমাদের ভালো মানের একটা পোশাক দিতে হবে। আরেকটা কথা বলি, স্যার নিজে বলেছে এখান থেকে বাটা জুতা কেনার টাকা বরাদ্দ দেই, কিন্তু দুঃখজনক ব্যাপার, গ্রাম পুলিশের সেই বাটা জুতা না দিয়ে এই গিয়ে এই যে কি বলে বঙ্গবাজার থেকে এই জুতা কিনে সেই জুতার মধ্যে বাটা সিল মেরে সেই জুতা গ্রাম পুলিশকে দেওয়া হয়। তোমাদের কারণেই তো তোমাদের ভাগ্য পরিবর্তন হয় না। এটা আবার কৃষ্ণের কারণে হয়েছে। কৃষ্ণ শার্ট দেখাচ্ছিল স্যারকে, যে স্যার এই যে দেখেন আমার পোশাক, স্যার আমি গ্রাম পুলিশ সদস্য 24 ঘন্টা দায়িত্ব পালন করি, আমার এই নিম্নমানের পোশাক, এই পোশাক গায়ে দিয়ে আমি দায়িত্ব পালন করি। তখন স্যার বললো এই দোষ তো তোমাদের, আমরা তোমাদেরকে বাটা জুতা কেনার জন্য এখানে টাকা বরাদ্দ। নেট প্রবলেম করলো অনেকক্ষণ পর, এতক্ষণ তো নেট ক্লিয়ারই ছিল। আহ, ধন্যবাদ, অনেকেই লাইভে আছেন, 1100 ব্যক্তি লাইভে আছেন। সকলকে ধন্যবাদ ভাই, আপনারা ধৈর্য নিয়ে লাইভে থাকার জন্য। তো স্যার তখন এইসব কথা বললো যে আপনাদেরকে মানসম্মত পোশাকের জন্য টাকা এখান থেকে বরাদ্দ দেওয়া হয়। আপনাদের লোকেরা যদি আপনাদের মানসম্মত এই বাটা জুতা না দিয়ে আপনাদেরকে কি বুঝলাম না। ও, 2600 টাকা জুতার জন্য দেয় সরকার। অনেক কিছুই জানেন না, কিন্তু এখন সব জানবেন। এখন সব আল্লাহর রহমতে। আপনাদের বাজেট, কোন পোশাকটার জন্য কয় টাকা দেওয়া হয়, কোন পোশাকের জন্য, আপনার জুতার জন্য কয় টাকা বরাদ্দ আছে সরকারিভাবে, আপনার এই শার্টের জন্য কয় টাকা বরাদ্দ আছে, আপনার প্যান্টের জন্য কয় টাকা বরাদ্দ আছে, আপনার বেল, বাঁশি, ছাতা কোনটার জন্য কয় টাকা বরাদ্দ দেওয়া হয়। এখন থেকে এই লাল মিয়া বাহিনী, ইয়াং জেনারেশন বাহিনী, বৈষম্য বিরোধী বাহিনী, এরা সমস্ত কিছু আপনাদেরকে জানাবে কোনটার জন্য কয় টাকা বরাদ্দ। আপনারা যারা এখন থেকে এখানে দায়িত্ব পালন করবে, সততার সাথে দায়িত্ব পালন করতে হবে, এগুলো তদারকি হবে। প্রত্যেকের কাছে কোনো আপনারা হিসাব নেবেন যে আমার জুতা তো 2600 টাকার, এই জুতা যেটা আমাকে দিলেন এটা 2600 টাকা দাম হবে কিনা, আমি যাচাই করলে যদি 2600 টাকা দাম না হয়, তাহলে কিন্তু আপনাদের এগুলো আমরা গ্রহণ করব না এবং আপনাদের ছেড়ে দেব না। এখন থেকে গ্রাম পুলিশ প্রত্যেকটা জিনিস যাচাই করে নেবেন। তো যাই হোক, লাইভটা অনেক দীর্ঘই হলো, পোশাকেরটা গেল। এবার স্থানীয় সরকার ব্যতীত, হ্যাঁ বুঝলাম না, রায়ের কপি নাকি গায়ের কোটি। বন্ধুরা, প্রিয় বন্ধুরা, কালকে আমি মন্ত্রণালয়ে যাব, এই কোটিটা গায়ে দিয়ে যাব, কালকে এই কোটি গায়ে দিয়ে যাব। পুলিশ তার শহীদুল্লাহ লেখছেন, আমি আপনাকে দেখছি, আপনাকে আমার ভালোবাসা রইল। স্যার অসংখ্য ধন্যবাদ। পুলিশের এসপি শহীদুল্লাহ স্যার, গ্রাম পুলিশের বন্ধু, বইটির লেখক। স্যার কিন্তু ধন্যবাদ দিয়েছে আমাকে। স্যার আপনাকেও ধন্যবাদ। আপনার কাছ থেকে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আর আপনাদের মতো ব্যক্তিত্বদের কাছ থেকে যখন দিক নির্দেশনা পাওয়া যায়, আর সেই দিক নির্দেশনা যারা মেনে চলতে পারে রাজপথে, তারা স্যার সাকসেস হবেই, তারা স্যার সাকসেস হবে, অন্যরা না স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আমাকে অনেকেই বুদ্ধি দিয়েছেন, যে সকল বন্ধুরা আমাকে বুদ্ধি দিয়েছেন তাদের বুদ্ধিতে এগিয়ে গিয়েছি, আজকে জয় ছিনিয়ে নিয়ে এসেছি। প্রত্যেককেই ধন্যবাদ। যাই হোক, স্থানীয় সরকার ব্যতীত অন্য কোনো দপ্তরের দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্মানী ভাতা নির্ধারণ করতে হবে। যেমন আমরা নির্বাচনী ভাতা, আমরা একটা পেয়েছি, যেটা জাতীয় নির্বাচন, সেইটার ভাতা পেয়েছি। আমরা কিন্তু নির্বাচনের ভাতা পাইনি, উপজেলা নির্বাচনের ভাতা পাইনি। এইটা সরাসরি প্রজ্ঞাপন স্যারকে দিয়ে করাবো আমরা। এই রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, স্যার খুব শীঘ্রই, আজকেই স্যার বসার কথা ছিল যে লালমি আমি এগুলো দ্রুতই অন্যান্য দপ্তরের সাথে বসবো। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় যিনি আছেন, স্যার সজল স্যার, আপনি ফোন দিয়েছিলেন, এসপি স্যার। স্যার দুঃখিত, বলার শুরু, জানেন কি অবস্থা দেখতেছেন।
আর খুব ব্যস্ততার কারণে আমার ফোনটা এখন আমার কাছেও থাকে না। আমার ফোন এখন এই গলার সমস্যার কারণে বেশিরভাগ নাইমের কাছে আর আম, সুমনের কাছে থাকে। আমি ধরতে পারিনি আপনার ফোনটা, দুঃখিত স্যার। আপনার সাথে আমি পরবর্তীতে কথা বলবো ফোনের মাধ্যমে। আপনাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ স্যার। তো সেক্ষেত্রে এই ভাতাগুলো যেন কোনো ক্রমে মিসিং না হয়, তার জন্য আলাদা প্রজ্ঞাপন করবে স্যার, কথা দিয়েছে। স্যার আমাদের যিনি উপদেষ্টা, আমাদের দপ্তরের যিনি স্থানীয় সরকার দপ্তরের উপদেষ্টা, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। এক বাক্যে বাংলাদেশের দায়িত্বটা যাদের হাতে বর্তমানে আছে, যে কজন উপদেষ্টা আছে প্রত্যেককেই ভালো মনের মানুষ। কাউকে এখানে ফেলে দেয়া যাবে না যে এই ভালো এই ভালো না, এমন একটা ব্যক্তিও নাই। এরা দেশের দেশের বীর সৈনিক ছিল। এরা সত্যবাদী, এরা সত্য প্রকাশে এই পিছপা হয় না। তারাই কিন্তু আজকে এই দেশের দায়িত্বভার নিয়েছে। তারা বৈষম্য দূর করার জন্য এই দেশে তাদের চেয়ে আর বড় কেউ নাই। তো তারা বৈষম্য দূর করবে। খুব দ্রুত এগুলো বাস্তবায়ন হবে স্যার আমাকে আশ্বাস দিয়েছে। তার মধ্যে যে বললাম পার্বত্য জেলা এইটা, আর অন্যান্য সরকারি চাকরিজীবীদের নেই 1 তারিখ হতে বেতন, এইটা এই দুইটা এই 1 সপ্তাহের ভিতরেই হয়ে যাবে। আর বাকি যে বিষয়গুলো আসে, পোশাকের যেটা, পোশাক যখন পোশাকের টাকা যখন বরাদ্দ দেওয়া হয়, তার আগ মুহূর্ত স্যার পোশাকের কালার নির্ধারণ করে। তখন তখন আমাকে ডাকা হবে। আপনাদের সকলের সাথে যুক্তি পরামর্শ করে কোন রং দেওয়া যায় সেই কালারটা নির্ধারণ করতে স্যার বলেছে, যে তখন কালার নির্ধারণ করে দেবেন, তখন আমরা সেই কালার দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয়, জাতীয় বেতন স্কেল 2009 আলোকে এইটা যারা বাজে কমেন্ট করতেছেন, প্রজ্ঞাপন পত্র চিঠি করলেন না, চিঠি নিয়ে আসলেন না, ভাই আপনি গ্রাম পুলিশের যোগ্যতা রাখেন না, গ্রাম পুলিশ থেকে চাকরি ছেড়ে দেন। আপনার গ্রাম পুলিশের এখনো চাকরির বিধানে কিন্তু অশিক্ষিত নিয়োগের কোনো বিধান নেই। এখানে শিক্ষিত নিয়োগের বিধান। শিক্ষিত একটা ছেলে সে জানে যে মুখের কথাই প্রজ্ঞাপন হয়ে যায় না। এটা এই আলো পোড়া না যে চুলায় দিলাম আর হয়ে গেল। আপনি বললেন আর প্রজ্ঞাপন, আমি ওই গেটে বসে থাকলাম, আমাকে প্রজ্ঞাপনটা দিয়ে দিল হাতে। এটা মামুর বাড়ির আবদার না। চেয়ারম্যানের সার্টিফিকেটের লেগে আপনি ইউনিয়ন পরিষদে গেছেন, লেখা দিয়ে দিলেন জমা, চেয়ারম্যান বসে আছে স্বাক্ষর দিয়ে দিল, আপনি নিয়ে গেলেন গা। তাই ভাবেন? যারা তা ভাবেন তারা ভাই চাকরিটা ছেড়ে দেন। আপনার যোগ্যতা নাই গ্রাম পুলিশে চাকরি করার। গ্রাম পুলিশে চাকরি করতে হলে অবশ্যই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকতে হবে। যোগ্যতা না থাকার কারণেই আজকে এই দীর্ঘদিন যাবৎ প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও, গেজেট থাকা সত্ত্বেও 11 সালের পর থেকে সেই গেজেটটা বাস্তবায়ন হয়নি। কারণ যারা গেজেট বাস্তবায়ন করবে তাদেরই তো যোগ্যতা নাই। কমান্ডার মুস্তাফা কামাল, আমি শেষ পর্যায়ে লাইফ থেকে চলে যাব, আপনার নিস্তার নাই, আপনার রক্ষা নাই। আপনার বিচার সবচেয়ে আগে হবে। আগামীকালকে আপনার বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেব আমি, যে আপনি একটা বাহিনীর সদস্য হয়ে গ্রাম পুলিশে চাকরি করে, পাশাপাশি আপনি আনসার কমান্ডার হিসেবে চাকরি করেন। সরকারি 2টা চাকরি, এটা সরকারি 2টা চাকরি। এইটা আপনি কিভাবে করেন? আমি সচিব স্যারকে বলার সাথে সাথে স্যারের মাথায় রক্ত উঠেছে। কি বলেন লাল মিয়া? কি বলেন লাল মিয়া? এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ 2টা জায়গায় চাকরি করে? এটা কিভাবে সম্ভব? সরকারের অর্থ 2 জায়গায়, এক জায়গায় মানুষ পায় না, আর উনি 2 জায়গা থেকে চাকরি করে টাকা নেয় সরকারের। এটা তো কখনো কেউ আপনারা বলেননি আমাকে। আপনারা কেন বলেন না আমাকে? কেন আপনারা আমাকে বলেননি? পরে আমি তার উত্তর দিয়েছি, স্যার এতদিন তো স্যার মন্ত্রণালয়ে আমার ঢোকার কোনো ক্ষমতা ছিল না স্যার, আমি কিভাবে আপনাকে জানাবো? মন্ত্রণালয়ে গেটেও স্যার দাঁড়াতে পারিনি, আপনাকে জানাবো কিভাবে? আজকে সুযোগ না হয় হয়েছে বিদায় আপনার কাছে মন খুলে অনেক দুঃখ দুর্দশার কথা বলতে পারতেছি। এই সুযোগটা আমাকে যারা করে দিয়েছে তারা হচ্ছে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ইয়াং জেনারেশন। শুধু ইয়াং বলবো না, এখানে অনেক বৃদ্ধও এসেছে। আমি সেই বৃদ্ধ কাকাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যে বুঝতে পেরেছে, আমি আশা করি 47,000 বাকি যারা গ্রাম পুলিশ আসেননি টাকা, তাদেরও ভুলটা ভেঙে যাবে। সময় লাগবে, একটু সময় দেবেন। পর্যায়ক্রমে প্রত্যেকটাই বহাল হবে। যদি মনে করেন যে লাল মিয়া তুমি হেরে যাওয়ার না, এই পর্যন্ত দেখে যদি সেটা বুঝে থাকেন যে তুমি হেরে যাওয়ার না, আপনি বলতে হবে না, তুমি করেই বলেন যে লাল মিয়া তুমি হেরে যাওয়ার না, তুমি যেটা মাথায় রাখো সেটা তুমি যেভাবেই পারো করার জন্য চেষ্টা করো। তাহলে বিশ্বাস রাখেন ভাই, কোনোটাই এইখানে ছাড় যাবে না, বাদ যাবে না। প্রত্যেকটাই আপনাদের জন্য বহাল হবে। হয়তোবা এই বাজেট শেষের দিকে পাবেন, না হয় দেখা গেছে যে তাড়াতাড়ি বেতনটা এটা তাড়াতাড়ি পাবেন না। আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না, এই অভ্যাসটা আমার নাই যে সামনের মাসেই বেতন পাবেন, এটা পাবেন না। এটা বরাদ্দ বরাদ্দ পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করতে হবে আমাকে। তবে সেই সুযোগটাও আপনারা আমাকে সৃষ্টি করে দিবেন, আমি যেন ঢাকায় দৌড়ঝাঁপ পারতে পারি। আজকে আমি আমার চেয়ারম্যান মহোদয়কে আপনাদের জন্য ফোন দিয়ে বলেছি যে স্যার আমি এখন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য
আমাকে ঢাকায় দৌড়ঝাঁপ করতে হবে, আপনি আমাকে সেই সুযোগটা দেবেন। কারণ আমার ভাগ্যের সাথে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য জড়িত। রেগুলার ডিউটিটা যেন আমাকে ইউনিয়ন পরিষদে করতে না হয়, আমাকে ছাড় দিতে হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য। তিনি বলেছে অসুবিধা নাই, তোমার সেই যোগ্যতা আছে, তুমি ইউনিয়ন পরিষদে না থাকলেও ইউনিয়ন পরিষদের যেই তোমার দায়িত্ব, সেটা তুমি ইউনিয়ন পরিষদে না থাকলেও তোমার যথাযথ দায়িত্ব তুমি ফোনে ফোনেই পালন করো। তার প্রমাণ তুমি ইতিপূর্বে আমাকে দিয়েছো, আর এখনো তুমি দেবে সেটা। তো তোমার কারণে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে। আমি তোমাকে আটকাবো না লাল মিয়া, তুমি তোমার কাজ করবে। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন আমিও চাই, সেটা তুমি করে দেখাবে। সেটা শুধু কথায় নয়, কাজে প্রমাণ করে দেখাবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু অনুমতি নিয়েছি। আর একটা সুসংবাদ আপনাদেরকে জানাচ্ছি, স্যার মন্ত্রণালয়ে, আমি হয়তোবা মন্ত্রণালয়ে স্যারকে বলে গ্রাম পুলিশ মন্ত্রণালয়ে একজন করে প্রতিদিন ডিউটি স্যারের সাথে ডিউটি পালন করার জন্য এই দায়িত্ব স্যার অলরেডি চেয়েছে, আমাকে বলেছে। স্যার স্যার সরাসরি আমাকে বলেছে যে লাল মিয়া, তোমার আর ইউনিয়ন পরিষদে ডিউটি করতে হবে না, তুমি এখন থেকে মন্ত্রণালয়ে আমার সাথে ডিউটি করবে, আমার সাথে। আমি তখন মস্করা করে বলেছিলাম, তো স্যার আমাকে 40,000 টাকা বেতন দিতে হবে মাসে, তবে আমি ডিউটি করতে পারি। এই কথাটা আমি বলেছিলাম। তখন আমার সাথে যারা ছিল, আহ, ওই কি জানি ওর নাম, মেহেদি। মেহেদি বলেছিল স্যার আমাকে কোনো বেতন দিতে হবে না, আমি বিনা পয়সায় আপনার সাথে স্যার ডিউটি করব। তো যাই হোক, আজকেও স্যার বলেছে যে আমি লাল মিয়া তুমি আমার সাথে থাকবে, লাল মিয়া তুমি আমার সাথে থাকবে। তো যাই হোক, স্যার এটা বললো যে তুমি এখানে থাকলে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করা আরো সহজ হবে। যে এই বিষয়গুলো এগুলো টেবিল টেবিল তুমি তদবির করে এগুলো পার করতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ ছাড় করতে হবে, সেখানে যেন এটা পরে না থাকে, তখন তুমি দৌড়াতে পারবে। তো যাই হোক, আর বেশি ভাই বলবো না, অনেক বলে ফেললাম। সর্বোপরি সর্বোপরি এই অবদানটা যার, সে হচ্ছে ডক্টর ইউনূস স্যার। এবং আমাদের প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা উপদেষ্টা, আমরা একটু গ্যাদারিংও করেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা গেট আটকিয়েছি, আমরা রাস্তা আটকিয়েছি। আমরা কিন্তু এমনও হয়েছে উপদেষ্টার গাড়ি পর্যন্ত আটকিয়েছি, উপদেষ্টার গাড়ির সামনে আমরা শুয়েছি। তারা কিন্তু ক্ষমতা প্রয়োগ করেনি যে পুলিশ এনে আমাদেরকে উঠিয়ে দিয়ে তারা চলে যাবে, তারা কিন্তু যায়নি। তারা আজকে যে পরিচয়টা দিয়েছে, সত্যি এই আমি বলার ভাষা নাই, আমি স্যালুট জানাচ্ছি যারা এই দেশের দায়িত্বে বর্তমানে আছে। আমি প্রত্যেককেই স্যালুট জানাচ্ছি, আমার মন থেকে স্যালুট জানাচ্ছি। এদেরই দরকার দেশ পরিচালনার জন্য, এদের মতো মানুষই দরকার। দেশের ভাগ্য পরিবর্তন করতে গেলে, দেশের উন্নয়ন করতে গেলে, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে গেলে প্রত্যেকেই মানুষ। আজকে আমি এখানে পেয়েছি যে আমরা প্রত্যেকেই মানুষ। যারা উপদেষ্টা হয়েছে তারা কিন্তু নিজেদেরকে মস্ত বড় কোনো কিছু ভাবে না। তারা আজও বর্তমানেও তারা ভাবে যে তারাও মানুষ, আমরাও মানুষ। যে কারণে তারা কোনো আন্দোলনে কিন্তু বাধা দিচ্ছে না, যে তাদের সাংবিধানিক অধিকার, তাদের মনের কষ্টগুলো রাস্তায় এসে বলবে, এটা কিন্তু তারা ভেবেই তারা কাউকে এখানে বাধা দিচ্ছে না। তাছাড়া আগের সিস্টেম হইলে আমরা এখানে এটা করতে পারতাম না। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান সরকারের প্রত্যেকটা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, তার প্রতি আমি ধন্যবাদ প্রকাশ করছি। লাইভের শেষে আমি চলে যাব, লাইভ থেকে বিদায় নেব, গলার অবস্থা খুবই খারাপ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ছাত্র সমাজের কাছে, কারণ তারা যদি আজকে এই স্বাধীনতা অর্জন না করতো, তাহলে আজকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্বাধীন হতে পারতাম না। এই ক্রেডিটটা সম্পূর্ণ ছাত্র সমাজের। আমি ছাত্র সমাজের প্রত্যেক সমন্বয়কারীকে, প্রত্যেক ছাত্রকে আমি স্যালুট জানাচ্ছি আবারও। আমি সহ 47,000 গ্রাম পুলিশ সদস্যরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বিপি নূর ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আমি আপনার কাছে যাব। আমি ছাত্র উপদেষ্টা যারা ছাত্র সমন্বয়কারী যারা বাহিরে আছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্যের বাহিরে আছে, আমি আপনাদের কাছেও আসবো আপনাদের বরণ করার জন্য। আমাদের 47,000 গ্রাম পুলিশ সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে ফুলের মালা দেওয়ার জন্য আমরা আসবো, এবং আপনাদের আরো সহযোগিতা পাবো। 47,000 গ্রাম পুলিশের এটা যেন আশার মধ্যেই না থাকে, সারা জীবন যা হতো আশার মধ্যে থাকতো, বাস্তব হতো না। এটা যেন আশার মধ্যেই না থাকে, বাস্তবে পরিণত হয়। 47,000 গ্রাম পুলিশ সদস্য যেন 2-4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, তাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারে, সেই আশা নিয়ে আমি আপনাদের কাছে আসবো। আপনাদের সর্বোপরি সহযোগিতা থাকবে বলে আমি মনে করি। আর সবচেয়ে বড়
আমি দেশবাসীর কাছে, আপনাদের কাছেও কৃতজ্ঞ যে আমরা রাজপথ আটকেছি দীর্ঘ সময়, অনেককে কষ্ট দিয়েছি। আপনারা আমাদের দুই একজন হয়তো বা বুঝতে পারেননি আমাদের মনের আবেগগুলো, মনের কষ্টগুলো। তারা হয়তো বা আমাদের আজে বাজে কথা বলেছেন, খারাপ কথা বলেছেন, তারপরে আমরা কিছু মনে করিনি। বরাবরই আমি চেষ্টা করেছি, যেখানেই সাধারণ মানুষের সাথে গ্রাম পুলিশের সাথে তর্ক হচ্ছে, আমি চেষ্টা করেছি দৌড়িয়ে গিয়ে সেখানে গিয়ে সেই সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে ভাই আমার 6,500 টাকা বেতন, আপনিই বলেন ভাই আমি রাজপথে দাঁড়াবো না কোথায় দাঁড়াবো? রাজপথে দাঁড়ালে, অধিকার আদায়ের জন্য দাঁড়ালে আপনাদের একটু সমস্যা হবে, আপনাদের সমস্যা একটু হবে। সেই সেই সাময়িক সমস্যার জন্য, আমার কাছে না তো, ওইদিকে দেন। সেই সাময়িক সমস্যার জন্য ভাই আমাদের একটু ক্ষমা করে দেন প্লিজ। ভাই আপনারা এই রাস্তাটা পরিবর্তন করে একটু এই দিক দিয়ে কষ্ট করে যান ভাই প্লিজ। অনেকের সাথে এভাবে আমি দৌড়িয়ে গিয়ে চেষ্টা করেছি আমার যতটুকু, আমার সবটুকু মেধা দিয়ে, যাতে কোনো কোনো বিশৃঙ্খলা গ্রাম পুলিশ না করে, রাষ্ট্রের কোনো সম্পদে গ্রাম পুলিশ হাত না দেয়, রাষ্ট্রের কোনো ক্ষতি গ্রাম পুলিশ না করে। কারণ এখানে অনেক গ্রাম পুলিশ, এক একজনের মাথা, এক একজনের মেধা, এক একজনের বুদ্ধি এক এক রকম, কে কোনখান থেকে কোনটা করে বসে। গ্রাম পুলিশ এই একটা বাহিনী, এটি একটা কলঙ্ক হয়ে থাকবে। আমি সর্বক্ষণ চেষ্টা করেছি, সর্বোপরি চেষ্টা করেছি সেখানে দৌড়ে গিয়ে সেখানে সমাধান করার জন্য। একজন মোটর সাইকেল আরোহী, তিনি তর্কাতর্কি করে একজন গ্রাম পুলিশের পায়ের উপর দিয়ে মোটর সাইকেলের চাকা উঠিয়ে দিয়েছে। যখন খবরটা আমার কাছে আসতো যে ভাই সেই গাড়ি আমরা আটকে গেছি, সেই ব্যক্তিকে আমরা মারবো, সাথে সাথে আমি জানালাম ভুল করেও কোনো জনসাধারণের গায়ে তোমরা হাত দেবে না। তোমরা যদি একটা জনসাধারণের গায়ে হাত দাও আমি এক্ষণ এই ঢাকা থেকে চলে যাব। কারণ আমরা এই জনসাধারণের টাকা থেকেই আমরা বেতনটা পাই, জনসাধারণের ট্যাক্সের টাকা থেকেই আমরা বেতন পাই, 10 টাকা পাই, 20 টাকা পাই, তাদের কারণে পাই, তাদের ট্যাক্স থেকে পাই। সেই জনসাধারণের গায়ে যদি তোমরা বাহিনীর সদস্যরা হাত তোলো, আমি এই মুহূর্তে টাকা ত্যাগ করবো, আন্দোলন তোমাদের করতে হবে, আমি কিন্তু আন্দোলনে থাকবো না। তারপরে সেই হোমটা, সেই মোটর সাইকেল ছেড়ে দেওয়া হয়েছে, সেই লোকটাকেও ছেড়ে দেওয়া হয়েছে। আমি আমার মেধা দিয়ে চেষ্টা করেছি, আমার বুদ্ধি দিয়ে চেষ্টা করেছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমার ফোন নাম্বার অনেকেই চাচ্ছেন, আমার ফোন নাম্বারটা হচ্ছে 01789415319। তাছাড়া যারা লাইভে আছেন, যারা আমার নাম্বারটা জানেন, আপনারা একটু নাম্বারটা দয়া করে কমেন্টে দিয়ে দেন। যারা জানে না তারা যাতে কমেন্টের মাধ্যমে আমার নাম্বারটা পেয়ে যায়। আর অবহেলার পাত্র হয়ে আমরা থাকবো না। শুধু এটুকুই বলবো, আমার উপর একটু আস্থা এবং বিশ্বাস রাখেন। প্রত্যেকটা জেলায় এখন ইয়াং জেনারেশন জেগে উঠেছে, তাদের কমিটি হবে, পুরাতন কমিটি আর থাকতেছে না। প্রত্যেকটা জেলা থানাতে ইয়াং জেনারেশনদের কমিটি হবে, যারা স্বচ্ছ আমার মতো হিসাব দিতে, ফেসবুক লাইভে এসে টাকার হিসাব দিতে যারা প্রস্তুত আছে। আমাকে আপনারা যারা পূর্বে ছিলেন তারা পূর্বের থেকেই জানেন, আমি চ্যালেঞ্জ করে বলতাম যে ঢাকায় কোন জায়গায় বসবেন, আমি টাকার হিসাব দেবো, কে কত টাকা আমাকে দিয়েছেন, কোথায় খরচ করেছি, সেই টাকাগুলোর হিসাব আমি দেবো। ফেসবুক লাইভে এসে দেবো, মিডিয়ার সামনে দেবো। আমি আজও চ্যালেঞ্জ করে বলছি, আমি আজও আপনারা যে অর্থ সহযোগিতা আমাকে আমাকে করেছেন, করবেন বা সামনে করবেন, সেগুলো স্বচ্ছ হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো এবং আমি কাজ করে দেখাতে পারবো। সেই সাথে যারা জেলার দায়িত্ব পাবেন, যারা থানার দায়িত্ব পাবেন, তাদেরকেও আমার মতো সৎসাহস থাকতে হবে যে যে কোনো মুহূর্তে আপনাদের হিসাব কিন্তু নিতে পারে। হিসাব আমরা কেন্দ্রীয় পর্যায়ে যারা আছে প্রত্যেকেই আপনাদের কাছে হিসাব পেতে পারি। অতএব আপনারা সেই ব্যক্তিগুলোই আমাদের সাথে সাক্ষাৎ করবেন যাদের স্বচ্ছতা আছে। প্রত্যেকটা থানা এবং জেলাতে নতুন ইয়াং জেনারেশনদের কমিটি হবে, খুব দ্রুতই হবে। এটা এই এই যে আবেদনগুলো, এই দাবি দাওয়াগুলো বহাল করার জন্য, বহাল করার স্বার্থে এটা আমাদেরকে করতে হচ্ছে। তাছাড়া আমাদের কোনো ইচ্ছা ছিল না। আমি রাজপথের যোদ্ধা, আমি অধিকার আদায় করার যোদ্ধা, আমি কোনো কমিটির খেলার যোদ্ধা না। কমিটি পূর্বেও বলেছে আপনাদেরকে কমিটি করতে হয় বাধ্য হয়ে, কারণ সাংগঠনিকভাবে সেখানে আবেদন করতে হয়। কমিটির নাম না দিলে আবেদনটা করা যায় না। সেই কারণেই আমি কমিটি করেছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমার যে সকল ভাইয়েরা এখনো রাস্তায় আছেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে সকলকেই বাড়ি পৌঁছায়। আর একটা রিকোয়েস্ট রইল, আপনারা আজকে দয়া করে আজকে আমাদেরকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাই। আমরা অনেক ক্লান্ত, হয়তো আপনারা জানেন না, আপনারা বুঝতে পারতেছেন না, আমরা অনেক ক্লান্ত ভাই, যা বলা বোঝানো সম্ভব না। তো যাই হোক,
আহ, একের পর এক ফোন দিয়ে যাচ্ছেন, যারা তাদেরকে অনুরোধ করতেছি ভাই, আজকের রাতটা আমাকে ক্ষমা করে দেন, আমি একটু সুস্থ হই, তারপর সকলের সাথে আলোচনা করব। সকলেই ভালো থাকবেন। হ্যাঁ বুঝলেন, এটা তো সকলেই জানে যে আমরা আজকে 7টা 8টা রাত আমি রাত্রেও ঘুমাই না, আপনাদের চিন্তায় আমি রাত্রেও ঘুমাই না, রাত্রি 3টা 4টা 5টা, একটা রাত গেছে সারা রাত জাগ না, সারা দিন জাগ না, সারা দিনটা 24 ঘন্টাতে আমি 10 মিনিটও ঘুমাইনি, সারা দিন রাত জাগনা ছিলাম, এর মধ্যে একটা রাত গেছে। তো আমরা খুবই ক্লান্ত, রাত জাগা, আমাদেরকে একটু সুযোগ দেন আপনারা, আমরা একটু আজকে একটু ক্লান্তহীনভাবে একটু ঘুমাই। সকলে ভালো থাকবেন। জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।